আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমাদের যেহেতু টেস্ট পরীক্ষা শেষ, টেস্টের রেজাল্টও দিয়ে দিচ্ছে, এখন সবার মাথায় হচ্ছে ফাইনাল পরীক্ষা নিয়ে একটি দুশ্চিন্তা কাজ করতেছে। তো তোমাদের সেই দুশ্চিন্তা দূর করার জন্য কিন্তু আমি হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য আলাদা সব সাবজেক্টের উপরে কিন্তু ফাইনাল একটা সাজেশন আপলোড করতেছি। তো ইতিমধ্যে তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু সাজেশন আপলোড দেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে সেটা হচ্ছে চ্যানেলের ভিডিও অপশনে গিয়ে কিন্তু সেই সাজেশনগুলো দেখে নিতে পারো। তো আজকে হচ্ছে তারই ধারাবাহিকতা হচ্ছে তোমাদের অর্থনীতি যে বিষয়টা আছে এটার উপর একটি ফাইনাল সাজেশন দিব। তো তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, বিশেষ করে কমার্স গ্রুপের, সেই গ্রুপ সাবজেক্টগুলো কিন্তু অনেকেই হচ্ছে কিছু কারণে হচ্ছে তোমরা কিন্তু খারাপ রেজাল্ট করে থাকো। তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে যে তোমরা কিন্তু এই সাবজেক্টে একটা সঠিক সাজেশনের অভাব বোধ করো। ঠিক আছে, অর্থাৎ গ্রুপ সাবজেক্টগুলো দেখা যায় অনেক জায়গায় সাজেশন পাও, সেখানে আসলে তোমাদের সঠিক যে একটা সাজেশন সেটা কিন্তু তোমরা পাও না, যার ফলে তোমাদের কিন্তু একটা খারাপ রেজাল্ট হয়ে থাকে। এর সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে তোমার সঠিক সাজেশন পেলেও তোমরা একটা সঠিক গাইডলাইন পাও না, অথবা তোমার একটা পড়ার যে রোড ম্যাপ সেটা পাও না, কারণ তোমাদের এখন টেস্টের পরে কিন্তু ভালো একটা সময় থাকে, তাই না? বা তোমরা একটা মোটামুটি ভালো সময় পাচ্ছ। তো এই সময়টা আসলে কীভাবে কি পড়াশোনা করতে হবে সেটার জন্য একটা গাইডলাইনের দরকার আছে। তো তোমাদের হচ্ছে প্রথমে একটা সঠিক সাজেশন দেবো, সাথে একটা গাইডলাইন থাকবে, এবং সর্বশেষে তোমাদের এমসিকিউ নিয়ে একটা প্রশ্ন থাকে, সেই এমসিকিউ নিয়ে কিন্তু হচ্ছে আলোচনা থাকবে। তো এজন্য বলবো সকলকেই পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখো, কারণ পুরো ভিডিওটা যদি তুমি মনোযোগ সহকারে দেখো তাহলে হচ্ছে তুমি কিন্তু পুরো বিষয়বস্তুগুলো বুঝতে পারবা। আর যদি তুমি হচ্ছে শুধুমাত্র সাজেশন পাওয়া মাত্রই তুমি চিন্তা করো যে আমার সবকিছু জানা শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু তুমি একটা বড় ভুল করবা। কারণ কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে প্রত্যেকটা ভিডিওতেই, যে কথাগুলো আসলে তোমাদের জন্য খুবই উপকারী। ঠিক আছে, তো এগুলো যদি হয়তো বা 10টা মিনিট তোমার সময় লস হবে, কিন্তু 10টা মিনিট সময় লস হলেও কিন্তু তোমার এই কথাগুলো কাজে লাগবে। সো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। তো দেখো, তোমাদের এই বিষয় অর্থাৎ অর্থনীতি বিষয়ে অধ্যায় আছে 10টা। তোমাদের প্রশ্ন আসে কয়টা? প্রশ্ন আসে 11টা, অ্যান্সার করতে হয় 7টা। এখন কথা হলো যে স্যার এর জন্য আবার কি সাজেশন? 10টা অধ্যায়, প্রশ্ন 11টা আসবে, এমনিতেই তো প্রত্যেকটা অধ্যায় থেকে সৃজনশীল আসবে। হ্যাঁ, এখানে কিছু কথা আছে, কারণ আমার প্রশ্ন কমন হচ্ছে দরকার 7টা। ঠিক আছে, আমার তো 11টা প্রশ্ন কমন দরকার নাই। আমার 7টা প্রশ্ন আমি খুব অল্প সময়ে গুছানো একটা প্রস্তুতি নিয়ে কিভাবে 7টা প্রশ্ন আমি কমন আনতে পারবো, সেইটা হলো সাজেশন। এখন কথা হলো এই সাজেশন কিভাবে আসবে? তোমাদের যে বিগত সালে যতগুলো পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্ন যদি অ্যানালাইসিস করো, সাজেশন নিজেও তৈরি করতে পারবা। কারণ হচ্ছে তাহলে তুমি হচ্ছে এই যে 10টা অধ্যায় থেকে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে, কোন কোন অধ্যায় থেকে কম আসে সেটা ফাইন্ড আউট করতে পারবা, এবং কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে কোন অধ্যায় থেকে কম আসে এটা ফাইন্ড আউটের মাধ্যমে কিন্তু সাজেশনটা তৈরি করা যায়। তো আমি তোমাদের সেটাই দেখাই দেবো যে কোন অধ্যায়গুলো থেকে সবসময় প্রশ্ন এসে থাকে বা বেশি এসে থাকে, এবং কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে না বা কম আসে। সেটা যদি ফাইন্ড আউট করতে পারি তাহলে কিন্তু সাজেশনটা নিজেরাই তৈরি করতে পারবা। ঠিক আছে, তো দেখো, তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে অর্থনৈতিক পরিচয়, এবং আমরা সব ক্ষেত্রেই দেখি যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রথম যে অধ্যায় এটা আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ থাকে না। একটু মিলাই দেখো, গণিত বলো, তোমার সমাজ বলো, বিজ্ঞান বলো, সায়েন্সের সাবজেক্ট বলো, আর্টসের সাবজেক্ট বলো, কমার্সের সাবজেক্ট, যা যা কিছুই বলো না কেন, প্রথম যে অধ্যায়টা থাকে সেটা বেশি একটা গুরুত্বপূর্ণ থাকে না। আর এটা থেকে তোমার সৃজনশীল তেমন একটা আসেও না, সো এটাকে তোমরা বাদ দিয়ে দিতে পারো, সৃজনশীলের জন্য স্কিপ করতে পারো। ঠিক আছে, পরবর্তীতে তোমাদের যে অধ্যায়টা আছে, পরবর্তী অধ্যায়টা হচ্ছে তোমার অর্থনৈতিক গুরুত্ব, পূর্ণ ধারণা সমূহ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং যেহেতু গুরুত্বপূর্ণ কথাটাই আছে এখানে একটু দেখো। তো এটা থেকে তোমার হচ্ছে প্রতি বছর, সামনে দিন, এটা থেকে প্রতি বছর একটা মাস্ট থাকে। হ্যাঁ, মাঝে মধ্যে 2টা প্রশ্ন আসে। ঠিক আছে, তো এটার গুরুত্ব কেমন সেটা অবশ্যই বুঝো, যে একটা তোমার প্রশ্ন মাস্ট থাকবেই, মাঝে মধ্যে 2টা প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে উপযোগ চাহিদা, তোমার হচ্ছে যোগান ভারসাম্য, এটা থেকে তোমার হচ্ছে একটা প্রশ্ন মাস্ট থাকে। তোমার হচ্ছে উৎপাদন ও সংগঠন, এটা থেকে একটা প্রশ্ন মাস্ট থাকে। তারপর হচ্ছে বাজার থেকেও একটা প্রশ্ন মাস্ট থাকে। তারপর হচ্ছে জাতীয় আয় ও পরিমাপ, এইটা থেকে মাস্ট একটা প্রশ্ন থাকে। হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে 2টাও আসে। বুঝতে পারছো? তাহলে এটাও কিন্তু গুরুত্বের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অর্থ বাজার, অর্থ ও ব্যাংক ব্যবস্থা, এটা থেকে একটা থাকে। বাংলাদেশের অর্থনীতি থেকে একটা থাকে। তারপর হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ থেকে একটা থাকে, এবং হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে একটা থাকে। এখন আমাদের প্রশ্ন আসে কয়টা? 11। আমরা একটু দেখি, 1 2 3 4, এখানে যদি 2টা ধরি, 5 6 7 8 9 10 11। ঠিক আছে, এই প্যাটার্নে তোমার হচ্ছে প্রশ্নটা হয়। তো তোমার এখন 11 মানে এখানে একটা অধ্যায় যদি বাদ দিই, তোমার হচ্ছে 9টা অধ্যায় থাকে। 9টা অধ্যায় কি পড়তে হবে? না,
তুমি চাইলে আরও একটা অধ্যায় এখান থেকে স্কিপ করতে পারো। অর্থাৎ তুমি যদি 8টা অধ্যায় তুমি পড়ো, তাহলে তোমার 7টা সৃজনশীল 100% কমন থাকবে। এখন কোন অধ্যায়গুলো পড়বা? ঠিক আছে, 7টা পড়লেও 7টা কমন পাওয়ার সম্ভাবনা আছে। তোমার হচ্ছে দুই দুই অধ্যায়টা পড়বা খুব ভালোভাবে, ঠিক আছে। তারপর হচ্ছে 6 অধ্যায়টা, এই দুইটা অধ্যায় তো খুব ভালোভাবে পড়বা। হ্যাঁ, এর সাথে তুমি অন্যান্য যে অধ্যায়গুলো তোমার কাছে সহজ মনে হয়, যেমন 3, 4, 5, 7, 8, 9, 10, এখান থেকে তুমি আরও তোমার হচ্ছে 6টা অধ্যায় বাছাই করবা, যে অধ্যায়গুলো তোমার জন্য সহজ মনে হয়। ঠিক আছে, সেই অধ্যায়গুলোকে তুমি প্রায়োরিটি লিস্টে রেখে তুমি হচ্ছে সেভাবে যদি প্রিপারেশন নাও, সেটাই তোমার জন্য এনাফ 7টা সৃজনশীল কমনের জন্য। ঠিক আছে, তাহলে তুমি তুমি নিজে সাজেশন তৈরি করো যে তুমি প্রায়োরিটি লিস্টে 2 এবং 6কে সবার উপরে রাখবা। রাখার পরে তুমি হচ্ছে কি করবা, তোমার যে বাকি যে অধ্যায়গুলো আছে, এক অধ্যায় তো বাদ, আমাদের এক অধ্যায় বাদ, এই অধ্যায়টা বাদে তোমাদের বাকি যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়গুলো তুমি কোন কোন অধ্যায়গুলো খুব ভালো পারো সেই অধ্যায়গুলোকে প্রায়োরিটি লিস্টে উপরে রেখে বাকি অধ্যায়গুলো তুমি ওইভাবে আগাই যাবা। ঠিক আছে, তোমার যদি একটা অধ্যায়ের মতো আরো কঠিন মনে হয়, যে এর ভিতরে আরও একটা অধ্যায় আমার কঠিন মনে আছে, সেটাও তুমি স্কিপ করতে পারো। সাপোজ মনে করো তোমার হচ্ছে অর্থ ব্যাংক ব্যবস্থা, এই অধ্যায়টা কঠিন মনে হয়, তাহলে তুমি এটা বাদ দিলাম। ঠিক আছে, এটা বাদ দিলেও তোমার হচ্ছে 8টা অধ্যায় থাকে, সেই 8টা অধ্যায়কে তুমি খুব প্রপারলি ভাবে সৃজনশীলের জন্য কমপ্লিট করো। তো এটাই হলো তোমাদের মূলত সাজেশন। আশা করি সবাই সাজেশনটা বুঝতে পারছো যে কোন কোন অধ্যায় তুমি পড়বে। অনেকে হচ্ছে বলে কি যে এই 5টা অধ্যায় পড়লে 5টা সৃজনশীল কমন, এই 7টা অধ্যায় পড়লে 7টা সৃজনশীল কমন। আসলে এইটা হচ্ছে এক ধরনের ফাইজলামি, কারণ তোমাকে সঠিক একটা জিনিস বুঝাই দেওয়ার মাধ্যমে উপলব্ধি করাতে পারাটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। আমি যদি তোমাকে 7টা অধ্যায় কমপ্লিট বলি যে 7টা অধ্যায় থেকে 100% 7টা সৃজনশীল কমন আসবে, তারপর যদি না আসে তাহলে তুমি কিন্তু একটা ধরা খাবার সেখানে। কিন্তু তুমি যদি পুরো বিষয়টা বুঝতে পারো যে আসলে প্রশ্নটা কেমন হয়, সেটা যদি বুঝে নিজের সাজেশনটা নিজে তৈরি করতে পারো, তাহলে সেটা হয় সব থেকে, যাতে করে নিজে উপলব্ধি করতে পারো আমার জন্য কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, আমার কোন অধ্যায়গুলোকে বেশি পড়া উচিত। বুঝতে পারছো? তাহলে এটা হলো তোমাদের সাজেশন। এখন এর সাথে তোমার হচ্ছে একটা গাইডলাইনের কথা বলেছি যে আসলে কিভাবে কি পড়তে হবে। অনেক সময় সাজেশন পাওয়ার পরও কিভাবে কি পড়তে হবে বুঝতে পারো না অনেক সময়। তো এই জন্য সবসময় আমি চেষ্টা করি সাজেশনের সাথে এই বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়ার। তো তোমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো টেস্ট পরীক্ষায় যে গ্যাপগুলো পেয়েছো, অর্থাৎ টেস্ট পরীক্ষা দিয়েছো, রেজাল্ট দিয়েছে, এই অধ্যায়ে মানে এই বইয়ে বা এই সাবজেক্টে তোমাদের যে গ্যাপগুলো আছে, যেই যে জায়গায় দুর্বলতাগুলো আছে, প্রথম কাজ হচ্ছে সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠা। ঠিক আছে, দ্বিতীয় কাজ হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের, এই সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার করা। বেসিক যখন ক্লিয়ার হবে তখন হচ্ছে বিশেষ করে তুমি সৃজনশীলের জন্য যে সাজেশনটা রেডি করেছো, সেই সাজেশনগুলো তোমার হচ্ছে এ টু জেড কমপ্লিট করা। এ টু জেড কমপ্লিট করা মানে কি, তোমার হচ্ছে যে ক নাম্বার, খ নাম্বার, এমসিকিউ, সৃজনশীল সব কমপ্লিট করা। তারপর হচ্ছে বেশি বেশি রিভিশন দেওয়া, এবং বেশি বেশি রিভিশন দেওয়ার সাথে সাথে তোমার হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া। যখন তুমি বেশি বেশি রিভিশন দেবে এবং সাথে হচ্ছে মডেল টেস্ট পরীক্ষাটা কন্টিনিউ করবা, তখন হচ্ছে তোমার পড়াগুলো খুব ভালো মনে থাকবে এবং নিজেকে যাচাই করার একটা সুযোগ পাচ্ছ যে কতটুকু তুমি ইমপ্রুভ করছো, কতটুকু আগানো দরকার, তোমার স্পিডকে আরও বাড়ানো দরকার কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো যখন তোমার ভিতরে চলে আসবে, তখন তোমার হচ্ছে পরীক্ষা দিতে দিতে এমন একটা অভ্যাস হবে যেন ফাইনাল পরীক্ষাটাকে কঠিন মনে হবে না, এবং অনেকে ফাইনাল পরীক্ষাটাকে ভয় পায়, কিন্তু সেই ফাইনাল পরীক্ষার প্রতি কোনো ভয়ও থাকবে না। সো তোমাদের এই 5টা জিনিস মাথায় রেখে তারপর হচ্ছে ধারাবাহিক রুটিন মাফিক হচ্ছে পড়াশোনাটাকে এগিয়ে নিতে হবে। সাথে তোমাদের যে এমসিকিউর বিষয় নিয়ে, এমসিকিউর ক্ষেত্রে অনেকেই কিন্তু হচ্ছে সাজেশন চেয়ে থাকো। আসলে এমসিকিউর কোনো কিন্তু সাজেশন হয় না, এটা আমি সব ভিডিওতে বলি, এবারও বললাম। কারণ হচ্ছে তোমার এমসিকিউর কোন অধ্যায় থেকে এমসিকিউ দেবে, এটা আসলে এমসিকিউর ক্ষেত্রে কেউই জানে না। ঠিক আছে, এমসিকিউ সব অধ্যায় থেকে হতে পারে এবং সব অধ্যায় থেকেই হবে। সো এজন্য সব অধ্যায়ের বেসিক যখন তোমার ক্লিয়ার থাকবে, তখন কিন্তু তুমি এমসিকিউ ভালো পারবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে সব অধ্যায়ের বেসিক ক্লিয়ার করা। দ্বিতীয় কাজ হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের গাইডে বা নোটে বা টেস্ট পেপার বলো, যেখানে যতগুলো এমসিকিউ আছে সবগুলোকে পড়া, সাথে হচ্ছে সবগুলোকে বেশি বেশি রিভিশনে রাখা, এবং সাথে হচ্ছে এই মডেল টেস্ট পরীক্ষা দিয়ে এমসিকিউর ওপরে যখন তুমি রিভিশনে রাখবে এবং মডেল টেস্ট পরীক্ষাগুলো দেবা, তখন হচ্ছে তোমার পরীক্ষার হলে গিয়ে যে কমন পড়ার পর সঠিকটা দাগানোর একটা যে বিষয় থাকে, অনেক সময় দেখা যায় কমন পড়ছে কিন্তু সঠিকটা আমি দাগাইতে পারতেছি না। অর্থাৎ আমি জানি এই অধ্যায় থেকে মানে এমসিকিউটা আসছে, কিন্তু তারপর আমার সঠিক উত্তরটা আমার মনে নাই, এই যে একটা তোমার সমস্যা থেকে যায়। এই সমস্যাটা কিন্তু তুমি হচ্ছে যদি এই প্রক্রিয়াটা অবলম্বন করো, অর্থাৎ রিভিশনে রাখা এবং বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দাও তোমার হচ্ছে এমসিকিউর উপরে, তাহলে এমসিকিউর সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ, এবং তখন দেখা যাবে তুমি এমসিকিউতে অবশ্যই একটা ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সংক্ষেপে একটা পূর্ণাঙ্গ সাজেশন, গাইডলাইন প্লাস হচ্ছে এমসিকিউ।
এমসিকিউর বিষয়ে যে তোমাদের বলতে চেয়েছি সেটা। তো আশা করি সবাই পুরো বিষয়টা বুঝতে পারছো, এবং এখন বুঝলেই হবে না, তোমার এই অনুযায়ী হচ্ছে নিজেকে সামনে যতগুলো দিন আছে সে কয়টা দিন তোমাকে হচ্ছে পার করতে হবে, কারণ তোমাদের ভালো একটা সময় আছে। এই সময়ে তুমি চাইলে তোমার অবস্থান যদি জিরো লেভেলও থাকে সেখান থেকে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব। জাস্ট একটা গুছানো প্রস্তুতি নিতে হবে এবং রুটিন মাফিক পড়াশোনা করতে হবে। আমি আশা করি আমার ভিডিওটা যারা দেখে বা আমার যারা স্টুডেন্ট আছো তোমরা এই বিষয়টাকে ফলো করবে এবং নিজেকে হচ্ছে ওইভাবে একটা গোছানো প্রস্তুতির মাধ্যমে ভালো একটা অবস্থানে দাঁড় করিয়ে তোমাদের ফাইনাল পরীক্ষায় একটা ভালো রেজাল্ট তোমরা সবাইকে উপহার দেবা। সো ধন্যবাদ সকলকে যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।